দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্রবরণ কাশে। শুভ মহালয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল জানিয়ে শুরু করছি আজ সকালে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। শুরুতে যে কাজটি করব সেটি দেখে নিতে চাইবো যে ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল। আজ বৃহস্পতিবার 17 সেপ্টেম্বর 2020, 2 আশ্বিন 1427 বঙ্গাব্দ, হিজরি 28 মহরম 1442, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 259তম আর অধিবর্ষে 260তম দিন। 1630 খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় ওলবার রাইট ও অলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান 1903 সালের এই দিনে। 1924 সালের এই দিন থেকে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন শুরু করেন। 1974 সালের এই দিনে জাতিসংঘে যোগদান করে বাংলাদেশ। জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন 1915 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। 1925 সালের এই দিনে জন্ম নেন পিটার ল্যাডিফোগিট, যিনি ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী। কবি বিনয় মজুমদার 1934 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। 1665 সালের এই দিনে মারা যান স্পেনের রাজা চতুর্থ ফিলিপ। 1954 সালে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন যে প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট শরীর চর্চা শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে সব বয়সী মানুষের জন্য, বিশেষ করে যারা কিডনি, ডায়াবেটিস এবং হার্টের নানা ধরনের জটিলতায় ভুগছেন তাদের জন্য তো আরও ভালো। সেক্ষেত্রে আমরা এবারে চলে যাব আমাদের নিয়মিত যোগা শোতে। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ শরীফ, আমার সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার বিজয়, আছেন আমার সঙ্গে এমিলিয়া। আমরা যোগা পর্বে চমৎকার কিছু আসন, প্রাণায়াম এগুলোর অনুশীলন করি। আজকে আমরা এমন একটা আসন নিয়ে আলোচনা করব যে আসনটা আমাদের পাটাকে শক্তিশালী করবে, ধ্যানের জন্য, মেডিটেশনের জন্য আমাদেরকে প্রস্তুত করবে। মেডিটেশন এই কালে খুব উপযোগী একটা বিষয়। স্ট্রেস, টেনশন এবং 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করার জন্য এই মেডিটেশনটা আমাদের জন্য খুবই জরুরি। বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে আমরা যদি মেডিটেশন রেগুলার করি, সেই সঙ্গে সঠিক জীবন দৃষ্টি, এই সঠিক জীবন দৃষ্টিটাকে আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই 75% রোগ থেকে ওষুধ ছাড়াই নিরাময় লাভ করতে পারি। তো তার মধ্যে মেডিটেশন, এই মেডিটেশনের জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে চাই। প্রস্তুত করার জন্য আমাদের সাধকরা অনেকগুলো আসনের প্রচলন করেছেন, যে আসনগুলো মেডিটেটিভ পোজ, ধ্যানের জন্য উপযোগী। সেই ধরনের একটা আসন হচ্ছে পদ্মাসন। এই পদ্মাসনটাকে আজকে আমরা অনুশীলন করব। পদ্মের ন্যায় যে আসন, সেটাই হচ্ছে পদ্মাসন। পানিতে যখন, পুকুরে যখন আমরা পদ্ম দেখি, সেই পদ্মের যে একটা শান্তিময় অবস্থা, একদম স্থিরকৃত অবস্থা, একজন সাধক যখন ধ্যান করেন, মেডিটেশন করেন, তখন তার অবস্থাও সেই রকম হয়। তিনি শান্ত হন, সমাহিত হন, চমৎকার একটা ব্যালেন্স পর্যায়ে থাকেন, প্রশান্তি বিরাজ করে। তো আজকে আমরা সেই প্রশান্তি অর্জনের আসন, ধ্যানের আসন, সেটাকে অনুশীলন করব। পদ্মাসন, লোটাস পশ্চার। লোটাস পশ্চার কিরকম করে করতে হয় আমরা একটু দেখে নেই। আমরা প্রথমে দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে বসবো, দুপা সামনে ছড়িয়ে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। গুড। এটার নাম হচ্ছে দণ্ডাসন। এই দণ্ডাসন থেকে আমরা ধীরে ধীরে পদ্মাসনের দিকে যাব। প্রথমে আমরা আমাদের হাঁটুটাকে, অর্থাৎ ডান পায়ের যে হাঁটু সেটাকে ভাঁজ করে রাখবো। হ্যাঁ, দেন আস্তে আস্তে নিয়ে আসেন। হ্যাঁ, গুড গুড। হ্যাঁ, 2 হাত হাঁটুর উপরে রাখেন। এবার আস্তে আস্তে এটা পাকে উপরে তুলেন। এক পা তুলে ফেলেন। হ্যাঁ, গুড। এবার অন্য পাটাকেও আমরা তুলে ফেলবো। আমাদের যে
গোড়ালি আছে, সেই গোড়ালিটাকে আমরা পেটে লাগানোর চেষ্টা করব, যতটুকু পারি, যতটুকু যায় ততটুকু আমরা লাগানোর চেষ্টা করব, তাহলেই আমাদের পদ্মাসন হলো। এরপরে হাতের ভঙ্গিমাটাকে আমরা চিন মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এই অবস্থায় আমরা এটাকে জ্ঞান মুদ্রা বলে, চিন মুদ্রা বলে, এটা আমরা এই অবস্থায় রাখতে পারি। সেটা উপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। আমরা নিচের দিকে একটু দেখাই, হ্যাঁ নিচের দিকে, চাইলে নিচের দিকেও রাখতে পারি এই অবস্থায়, আবার উপরের দিকেও রাখতে পারি। তো আমরা একটু উপরের দিকে রাখি এখন। এই হচ্ছে আমাদের পদ্মাসন। পদ্মাসন খুবই উপযোগী একটা আসন ধ্যানের জন্য। পদ্ম, হ্যাঁ পদ্মের যে একটা, পদ্ম যে শান্তির একটা প্রতীক, সেই রকম করে এই আসনে যখন আমরা চোখটাকে বন্ধ করে বসবো, হ্যাঁ একটু চোখ বন্ধ করি, দেখবেন যে একটা শান্তিময় পরিবেশ বিরাজ করছে। এই শান্তিটাই এই পৃথিবীর জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন। সব জায়গায়, অধিকাংশ জায়গায় হচ্ছে অশান্তি, আর মনটা যদি ঠিক না থাকে তাহলে কখনো শান্তিটা অর্জিত হবে না। তো এই মনটাকে শান্তিময় করার জন্য হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে যখন আমরা বসি তখন আমাদের কনসেন্ট্রেশনটা বাড়ে, রাগ উত্তেজনা এই জিনিসগুলো দূর হয়। তো এই পদ্মাসনটাকে আমরা ভালো করে আজকে আয়ত্ত করব, খুঁটিনাটি বিষয়গুলোকে দেখব, এটাকে আয়ত্ত করার জন্য কিভাবে ফ্লেক্সিবিলিটি অর্জন করব, সঠিক প্রক্রিয়া কিভাবে বসবো। এবার একটু আস্তে করে চোখ খুলেন। এই পদ্মাসন, এটা ওনারা যেরকম সহজ করে করে দেখালেন, আপনাদের অনেকের কাছেই সেই রকম সহজ মনে নাও হতে পারে। তো এটাকে সহজ করার জন্য কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলোকে আমরা যখন ফলো করব তখন পদ্মাসনটা আমাদের কাছে খুব সহজ হবে। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক। তো এই প্রজাপতি টেকনিকটাকে আমরা একটু আয়ত্ত করে নিই। এবার আস্তে আস্তে একটু পা ছাড়িয়ে নেন, পদ্মাসন থেকে আমরা পা ছাড়িয়ে নিই, দুই পা সামনে ছড়িয়ে বসি, দণ্ডাসন, দণ্ডাসনে বসি, গুড। এবার দুই হাঁটুকে আমরা একসঙ্গে ভাঁজ করব, দুই হাঁটুকে একসঙ্গে ভাঁজ করি, হ্যাঁ গুড। এবার পায়ের পাতাকে একসঙ্গে করব, দুই পায়ের পাতাটাকে একসঙ্গে করব এবং আস্তে আস্তে হাঁটু দুটোকে নিচে নামিয়ে ফেলবো এবং দুই হাত দিয়ে দু পায়ের সামনের অংশটুকু আমরা ধরবো, ধরে যতটুকু পারি জননেন্দ্রিয়ের দিকে আমরা নিয়ে আসবো, যতটুকু পারা যায়। মেরুদণ্ড স্ট্রেট রাখার চেষ্টা করব, মেরুদণ্ড আমরা স্ট্রেট রাখার চেষ্টা করব। এত গুড, চমৎকার। এখন কি করবেন? এখন প্রজাপতি নিয়ে উঠতে থাকবেন। প্রজাপতি যেরকম করে উঠতে থাকে সেই রকম, তাহলেই আপনার এই পদ্মাসনটা সহজ হবে। কেন? কারণ পদ্মাসন করার সময় আপনার এই জায়গাটুকু যদি শ্রোণীচক্র, পেলভিক রিজিয়ন, এই পেলভিক রিজিয়নের মাসল, তারপরে এখানকার যে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো যদি ফ্রি না হয় তাহলে আপনি পদ্মাসন সহজে করতে পারবেন না। তো এখন আমরা যে টেকনিকটা অবলম্বন করব, বাটারফ্লাই টেকনিক, প্রজাপতি টেকনিক বা তিতলি আসন, এটা করলে আপনার এই জায়গাটা সহজ হবে, ফ্লেক্সিবল হবে এবং আপনি খুব সহজে পদ্মাসনটাকে করতে পারবেন। তাহলে আমরা এবার দেখছি বাটারফ্লাই, হ্যাঁ প্রজাপতি নিয়ে উঠতে হবে। গুড। এবার একটু পা, হাঁটু দুটো উপরে উঠান, নিচে নামান, উপরে উঠান, নিচে নামান, হ্যাঁ আবার উপরে নিচে, উপরে নিচে, হ্যাঁ আর একটু দ্রুত করেন, একটু দ্রুত, হ্যাঁ এই অর্থাৎ আপনি ধীরে ধীরে স্পিডটাকে বাড়াবেন, একবারে স্পিড বাড়াবেন না, আস্তে আস্তে, হ্যাঁ লাইক এ বাটারফ্লাই, হ্যাঁ উঠতে থাকবেন। গুড গুড, চমৎকার। হ্যাঁ দুটো প্রজাপতি উড়াউড়ি করছে। এই জায়গাটা ফ্রি হবে, পদ্মাসনটা আপনার জন্য সহজ হবে। আপনার জন্য অনুকূল যতটুকু সময় আপনি করতে পারেন, কষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আপনি করবেন। এই হচ্ছে আমাদের বাটারফ্লাই পশ্চার, অর্থাৎ এটা অনুসরণ করলে আপনার পদ্মাসনটা সহজ হয়ে যাচ্ছে। এবার একটু স্লো, হ্যাঁ থামেন। এটা গেল একটা টেকনিক। এবার আমরা আরেকটা টেকনিক দেখবো, এই প্রজাপতিটাকে, এই পদ্মাসনটাকে, প্রজাপতির পাশাপাশি এবার আমরা পদ্মাসনটাকে সহজ করার জন্য আরেকটা টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকের নাম হচ্ছে মাদার্স ক্রেডল। অর্থাৎ মা যখন তার বাচ্চাটাকে কোলে নিয়ে দোলনার মতো করে দোলায়িত করতে থাকেন, এই ধরনের কিছু বিষয়, টেকনিক আমরা দুটো দেখাবো। প্রথমে একটা দেখাবো, তারপর আরেকটা দেখাবো। প্রথমে একটা ছোট বাচ্চা, সিঙ্গেল বেবি, একটু সহজ করে ধরা। তো এই টেকনিক আমরা প্রথমে দেখব। হ্যাঁ একটু দেখান। গুড। একদম কাছে নিয়ে, হ্যাঁ একদম কাছে নিয়ে একজন মা যখন তার বাচ্চাটাকে এরকম করে দুলাতে শুরু করেন, বিষয়টা এরকম। গুড, হ্যাঁ শুরু করেন। হ্যাঁ নাইস। এটা করলে কি হবে? তাহলে এই রিজিয়নগুলোর যে জয়েন্ট সেগুলো ফ্রি হবে। হ্যাঁ দেখেন কি সুন্দর, চমৎকার।
এবার অন্য পায়ে করেন। কিছুক্ষণ একটা পায়ে করলেন, করার পরে পরবর্তী পায়েও সমানভাবে আমাদেরকে করতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক হবে। হ্যাঁ, এবার করুন। গুড। এবার একটু রিল্যাক্স করেন, একটু রিল্যাক্স করেন। হ্যাঁ, নর্মাল, হ্যাঁ, সুখাসনেই রিল্যাক্স করেন। আমরা দেখলাম যে মাদার্স ক্রেডলের একটা টেকনিক, যে বাচ্চাটাকে কোলে নিয়ে হ্যাঁ এরকম করে দোলানো। এতে কি হচ্ছে, আপনার পেলভিক রিজনগুলোর জয়েন্টগুলো ফ্রি হচ্ছে, পদ্মাসনটা সহজ হবে। এবার আমরা এই মাদার্স ক্রেডলের আরেকটা টেকনিক দেখব, এটা আরেকটু সহজ। হ্যাঁ, এবার একটু দেখেন। এক হাতে এক পা ধরবেন, হ্যাঁ হ্যাঁ দেন। এবার একটু দোলা দেন, আর এই যে দোলা দেন। আগেরটা যদি না পারেন তাহলে এটা করবেন, এটাও সহজ, এটা করলেও আপনার জিনিসগুলো ফ্রি হবে। হ্যাঁ, বাচ্চাটাকে একটু দূরে রেখে আপনি দোলাচ্ছেন। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় সুখাসনেই বসে থাকি। আমরা আরেকটা টেকনিক দেখলাম, মাদার্স ক্রেডল টেকনিক, এটাও করবেন, তাহলে পদ্মাসনটা সহজ হবে। এই যে পদ্মাসন, এই পদ্মাসন উপকারটা কি? পদ্মাসনের উপকার কি? উপকার হচ্ছে, প্রথম যে উপকার, আপনি ধ্যানের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন, মেডিটেশনের জন্য। আর মেডিটেশনের করতে শর্ত হচ্ছে আপনার শরীরটা শিথিল হতে হবে, মনটা স্থির হতে হবে। তো যখনই আমরা পদ্মাসনটাকে আয়ত্ত করব, তখন আমাদের শরীর শিথিল হবে, অহেতুক নড়চড়া। আপনি দেখবেন যখন আপনি পদ্মাসনে বসছেন, তখন আপনার মেরুদণ্ড কিন্তু একদম স্ট্রেট, ঝিমুনিটা আপনার ধারে কাছে আসতে পারছে না। যখন আপনি পদ্মাসন করছেন, মেরুদণ্ড একদম স্ট্রেট, বডির অহেতুক নড়াচড়াটা কম। চাইলেও আপনার মেরুদণ্ড বাঁকা করে রাখতে পারবেন না, অনেক কষ্ট হবে। তো এ কারণে মনোসংযোগ বৃদ্ধি করতে, মনটাকে স্থির করতে, মেডিটেটিভ স্টেটে যাওয়ার জন্য পদ্মাসনটা আমাদের জন্য খুবই উপকারী। আর শারীরিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পায়ের ব্যথা, হাঁটুতে যদি ব্যথা থাকে, তারপরে অনেকের আবার পায়ের গোড়ালিতে ব্যথা থাকে, এই ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রেও এই পদ্মাসনটা আমাদেরকে খুবই উপকার প্রদান করতে পারে। এই জন্য আমরা পদ্মাসন করব। আর পদ্মাসনে বসে যদি আপনি প্রাণায়াম চর্চা করেন, দমের চর্চা করেন, ট্রিমেন্ডাস রেজাল্ট। একদম ফুসফুসটাকে আপনি ক্যাপাসিটি বাড়িয়ে নিতে পারবেন, ফুসফুস শক্তিশালী হবে, রেসপিরেটরি ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আমরা ফুসফুসের ব্যাধিতে যে ভুগি, এটার মূল কারণ হচ্ছে আমাদের বডিতে আমরা ঠিকমতো অক্সিজেন নেই না। এই ঠিকমতো অক্সিজেন না নেওয়ার কারণেই শরীর খুব সহজেই রোগাক্রান্ত হয়। এই জন্য আমাদেরকে এই পদ্মাসনের অভ্যাস করতে হবে। এটা অভ্যাস করলে আপনি দেখবেন যে শুধু যে ফুসফুস থেকে আপনি নিরাময় লাভ করছেন তা না, ফুসফুস এটা যখন শক্তিশালী হবে, অন্যান্য অর্গানগুলো তখন শক্তিশালী হবে। কারণ একটা অঙ্গ আরেকটা অঙ্গের সঙ্গে রিলেটেড। একটা অঙ্গ যখন ভালো রাখবেন, অর্থাৎ ফুসফুস যখন দমটাকে বেশি করে নিতে পারবে, তখন অন্যান্য অঙ্গগুলো ভালো থাকবে। কারণ ফুসফুসে অক্সিজেন যায় বলেই আমরা, আমাদের বাকি অঙ্গগুলোও ভালো থাকে। তো এই জন্য এই পদ্মাসনটাকে আমরা অনুশীলন করব। কতক্ষণ অনুশীলন করবেন? পদ্মাসন যেহেতু একটা মেডিটেটিভ পশ্চার, ধ্যানের আসন, আপনি যতক্ষণ ধ্যান করতে চান ততক্ষণ আপনি এই পজিশনে থাকতে পারেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি বেশি সময় থাকতে পারবেন না। এক্ষেত্রে আপনি ধরেন যে ডান পা আগে তুললেন, ডান পা তুলে আপনি হয়তো 30 সেকেন্ড বসতে পারেন। 30 সেকেন্ড বসেন, 30 সেকেন্ড পরে আবার পা চেঞ্জ করে বাম পাটা আগে তুলেন এবং এরকম করে 30 সেকেন্ড থাকেন। এইভাবে আপনি ইন্টারচেঞ্জ করে করে সময়টাকে বাড়িয়ে নেবেন। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো সময় নাই যে কত সময় আপনি থাকবেন, এটা আপনার শারীরিক সামর্থ্যের উপরে নির্ভর করছে। এই গেল আমাদের পদ্মাসন। এবং মেরুদণ্ডের জন্য কিন্তু আমাদের এই পদ্মাসনটা খুবই উপকার করে। একদম মেরুদণ্ড স্ট্রেট থাকে, আর যত মেরুদণ্ড স্ট্রেট থাকবে আপনি ফিজিক্যালি ফিট এবং শরীরটাকে, মনটাকে আপনি উপভোগ করতে পারবেন। শরীর যে একটা আনন্দের উৎস, মন যে একটা আনন্দের উৎস, সেটাকে আপনি ফিল করতে পারবেন। তো এই পদ্মাসনটাকে আমরা অনুশীলনে রাখবো। এটা হচ্ছে লোটাস পশ্চার। এবার আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য, আমরা আগেই বলেছি যে শরীরটাকে ভালো রাখার জন্য প্রত্যেকটা অর্গানগুলোকেই ভালো রাখতে হবে। আমাদের একটা সিস্টেম আছে শরীরে, সেটার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্র। এই প্রজননতন্ত্র যতক্ষণ ভালো না থাকছে ততক্ষণ দেখবেন যে আপনিও ভালো থাকতে পারবেন। অর্থাৎ একটা সিস্টেম ডিস্টার্ব হলেই আরেকটা সিস্টেম প্রভাবিত হবে নেগেটিভলি।
এই জন্য প্রত্যেকটা সিস্টেমকে ভালো রাখতে হবে এবং এটাকে আমরা অবহেলা করি বেশি। প্রজননতন্ত্রের যত্নায়ন আমাদের হয়টা কম। তো এটাকে ভালো রাখার জন্য আমরা আজকে একটা বিশেষ মুদ্রা অনুশীলন করব। ইয়োগাতে মুদ্রা আছে, এই মুদ্রাটা যদি আমরা অনুসরণ করি আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা চমৎকারভাবে কাজ করবে এবং এই ধরনের যত অসুখ বিসুখ আছে সেগুলো থেকে আমরা ধীরে ধীরে নিরাময় লাভ করার পথে অগ্রসর হতে পারব। এটাকে ইয়োগাতে বলা হয় অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা এটা আসছে অশ্ব থেকে। অশ্ব যখন মল ত্যাগ করে তখন হয়তো আমরা অনেকেই দেখেছি অথবা কেউ দেখি নাই। অশ্ব যখন মল ত্যাগ করে, অশ্ব অবশ্য অনেকেই নাও দেখে থাকতে পারেন, কিন্তু গরু যখন মল ত্যাগ করে আমাদের অনেকেই দেখেছেন। সে যখন মল ত্যাগ করে, মল ত্যাগ করার পরে সে একটা এরকম করে একটা কামড় দেয় বা একটু চাপ দেয়, সংকুচিত করে তার মলদারটাকে, তারপর অবশিষ্ট মল যা আছে সেগুলোকে ফেলে দেয়, আবার চাপ দেয়, আবার ফেলে দেয় এবং সে পরিষ্কার হয়ে যায়। তো আমরা মানুষরা কি করব, আমরা আমাদের প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য আমাদের যে মলদার আছে, গুহ্যদ্বার আছে, এটাকে কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব, কন্ট্রাক্ট করব, এক্সপানশন করব। এটাই হচ্ছে উপকার, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। অর্থাৎ মলদারটাকে সংকোচন করা, প্রসারণ করা, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, কন্ট্রাকশন, এক্সপানশন, এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। তাহলে আমরা অশ্বিনী মুদ্রা এটা নিজে করতে হবে, দেখানোর কোনো বিষয় নাই। তবে আপনাদের জন্য বিষয়টাকে আমরা সহজ করতে পারি এটা উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে, ধরেন আপনার পেশাব ধরেছে, প্রচন্ড পেশাবের বেগ পেয়েছে, সেই সাথে আপনার টয়লেটে যাওয়ারও বেগ পেয়েছে, কি করবেন? আপনি স্বাভাবিকভাবে কিছু একটা ভঙ্গি করবেন, অর্থাৎ জিনিসটাকে ধরে রাখার জন্য আপনি যা যা করেন, যাতে আপনার প্রস্রাবটাও বেরিয়ে না যায়, আবার সেই অনাকাঙ্ক্ষিত জিনিসটাও যাতে বেরিয়ে না যায়, একটা প্রচেষ্টা গ্রহণ করবেন। এই প্রচেষ্টা গ্রহণ করলে যে অবস্থাটা হবে এটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা। এবং মানে বিস্ময়কর ব্যাপার যে সারা পৃথিবী গবেষণা করে প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা এক্সারসাইজ আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে ক্যাজেল এক্সারসাইজ বা কিগল এক্সারসাইজ। তো এই যে কিগল, ক্যাগেল, ক্যাজেল যে নামেই বলি আমরা, যে উচ্চারণে এটাকে বলি, এটা ইটস নাথিং বাট অশ্বিনী মুদ্রা। আমাদের বুজুর্গ মনি ঋষিরা সেই 5000 বছর আগে, 5500 বছর আগে এটাকে আবিষ্কার করে বসে আছেন। আর আমরা গবেষণা করে লক্ষ লক্ষ ডলার, পাউন্ড, টাকা খরচ করে আমরা এটাকে আবিষ্কার করছি। তো আমাদের এই প্রাচীন কালের বুজুর্গ মনি ঋষিরা যে পদ্ধতিগুলোকে আবিষ্কার করে গিয়েছেন সেগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, নিঃসন্দেহে আমরা সবাই ভালো থাকব। তো এই অশ্বিনী মুদ্রা যখন আপনি করবেন তখন আপনার প্রজননতন্ত্রের সমস্যা দূর হয়ে যাবে। যত ধরনের দুর্বলতা আছে, সেটা দাম্পত্য জীবনের দুর্বলতা হোক বা অন্য যে কোনোভাবে সেই দুর্বলতাটুকু হোক, আপনি দেখবেন যে খুব চমৎকার রেজাল্ট পাচ্ছেন। আপনার দাম্পত্য জীবনের সময় থেকে শুরু করে অনেক কিছুই আপনার বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি দাম্পত্য জীবনটাকে খুব সহজ করে যাপন করতে পারবেন। এটা আনন্দ বিরাজ করবে, আপনি আনন্দ দিতে পারবেন। এটা এই জন্য আমরা এটাকে অনুশীলন করব। পাশাপাশি এই অশ্বিনী মুদ্রা যদি আমরা অনুশীলন করি তাহলে কি হবে, যে অনেকের মলদার ঝুলে পড়ে, এনাসটা ঝুলে পড়ে, তো এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি। মেয়েদের অনেক ক্ষেত্রে, মহিলাদের অনেক ক্ষেত্রে জরায়ুটা ঝুলে যায়, নিচের দিকে নেমে যায়, এক্ষেত্রেও আমরা এটাকে অনুশীলন করতে পারি। আর সবচেয়ে বড় হচ্ছে, পৃথিবীতে অশান্তির একটা বড় কারণ হচ্ছে এই বিষয়টাই। অর্থাৎ জৈবিক বিষয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখবেন যে অনেক কিছুই সহজ। তো এই জৈবিকতাটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অনাকাঙ্ক্ষিত কাম, ক্রোধ, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুদ্রা যদি আমরা অনুশীলন করি, আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। আপনি যখন চাইবেন তখন আপনার জৈবিক শক্তিটাকে কাজে লাগাতে পারবেন। অহেতুক এই জিনিসের অপচয় হবে না, এবং এই অপচয় না করাটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই শক্তিটাকে আমরা যত অপচয় করব তত আমাদের জীবনটাও বিষময় হবে, বিষযুক্ত হবে। এই জন্য আমরা এই মুদ্রাটার অনুশীলন করব, তাহলে আমাদের প্রজননতন্ত্র ভালো থাকবে। নানান ধরনের যে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো দূর হবে। অশ্বিনী মুদ্রাটা কতক্ষণ কিভাবে করবেন, আমরা তো প্রসেসটা আগেই বলেছি, যে মলদারটাকে সংকোচন করে ধরে রাখবেন, ছেড়ে দেবেন, সংকোচন করবেন, ছেড়ে দেবেন। তো এটা কি আসনে বসে করবেন, এই মুদ্রাটা দাঁড়িয়ে করবেন, বসে করবেন, কিভাবে করবেন? এটা অনেকগুলো আসনে করা যায়। যেমন গোমুখাসনে করা যায়, গোমুখাসনে অশ্বিনী মুদ্রা, তারপরে বজ্রাসনে অশ্বিনী মুদ্রা, তারপর বিপরীত করণীতে অশ্বিনী মুদ্রা, সুপ্ত ভদ্রাসনে অশ্বিনী মুদ্রা। এইভাবে আমরা এটাকে অনুশীলন করতে পারি।
তো আজকে আমরা বজ্রাসনে বসে বিষয়টাকে অনুশীলন করব। তো আমরা একটু বজ্রাসনে বসে যাই, দুপা সামনের দিকে ছড়িয়ে দণ্ডাসনে বসি। হ্যাঁ, এবার ডান পাটাকে ভাঁজ করি, বাম পাটাকে ভাঁজ করি, দুই হাত হাঁটুর উপরে রাখি, মেরুদণ্ড সোজা রাখি। এই অবস্থায় আপনি আপনার মলদারটাকে সংকুচন করবেন, প্রসারণ করবেন, সংকুচন করবেন, অর্থাৎ টাইট করলেন, ছেড়ে দিলেন, টাইট করলেন, ছেড়ে দিলেন। কেউ দেখছে না, আপনি করতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু উপকারটা হচ্ছে অনেক বেশি। তো এটা এই প্রজননতন্ত্রের সুস্থতার এই হারটাকে যদি আপনি বাড়াতে চান, এটাকে অনুশীলন করবেন। কয়বার? এক সিটিংয়ে আপনি কমপক্ষে 20 বার, একবার বসলেন কমপক্ষে 20 বার করবেন, আর শক্তি সামর্থ্য থাকলে আরো বেশি করে করেন। আপনার প্রজননতন্ত্র নিয়ে, দাম্পত্য জীবনের বিষয়গুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। এটাকে আমরা অনুশীলনে রাখবো। আর আজকে আমরা ন্যাচারোপ্যাথি টিপস হিসাবে কি করব? প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা কাজ করবেন, বিশেষ করে পুরুষরা জিওল মাছ খাবেন, যে মাছগুলো আমাদের স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, স্পার্ম কাউন্টটাকে বাড়িয়ে দেবে, সিমেন্টটাকে, বীর্যটাকে গাঢ় করবে এবং আপনার দাম্পত্য জীবনটা চমৎকার হবে, সুন্দর হবে। কি মাছ? শিং মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছগুলোকে বেশি করে খাবেন, আপনার দাম্পত্য জীবন সুন্দর হবে এবং প্রজননতন্ত্রটাকেও আপনি ভালো রাখতে পারবেন। প্রিয় শরীর, আপনারা আজকে একটা আসন দেখলেন, প্রাণায়াম দেখলেন, আসন দেখলাম আমরা, তারপরে আমরা প্রজননতন্ত্রটাকে ভালো রাখার জন্য একটা মুদ্রা দেখলাম। এই আসন মুদ্রা আমরা এটা চর্চা অব্যাহত রাখবো, আমাদের জীবন সুন্দর হবে, সুখময় হবে। তো পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে নতুন একটা আসন, প্রাণায়াম কিংবা মুদ্রা নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। আল্লাহ হাফেজ। আসলেই সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই, এবং সেক্ষেত্রে যোগা একটি চমৎকার উপায়, যা আপনার মনকে যেমন প্রশান্তি দেবে এবং একই সঙ্গে সুস্থ রাখবে আপনার শরীরটিকেও। এই মুহূর্তে আজ সকালে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরবো তখন আরো নানা আয়োজন থাকছে। বিরতির পর স্বাগত জানাচ্ছি, দেখছেন নিউজ 24। তাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। চলছে আজ সকালে বাংলাদেশ। এবারে যে কাজটি করবো, এবারে চোখ রাখবো সংবাদপত্রের পর্দায়। দেখে নিব দেশ এবং দেশের বাইরের প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলো কি শিরোনাম করেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো, সেগুলো শিরোনাম আমার হাতে রয়েছে। প্রথমে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে, সেই পত্রিকাটির নাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ তাদের যে শিরোনামটি করেছে, সেখানে বলা হচ্ছে, জুনে খুলছে নতুন এক্সপ্রেসওয়ে, আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন বলেছেন প্রধানমন্ত্রী। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ তাদের যে শিরোনামটি করেছে, সেখানে বলা হচ্ছে, সরকারি ক্রয়ে দুর্নীতির রাজনৈতিক প্রভাব, 150 টাকার তালা 5,550 টাকা। এরপর আমার হাতে যেই পত্রিকাটি রয়েছে, সেই পত্রিকাটির নাম দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো আজ তাদের যে শিরোনামটি করেছে, সেখানে বলা হচ্ছে, ভারতকে পেঁয়াজ রপ্তানির অনুরোধ জানিয়ে ঢাকার চিঠি, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে কিছুটা বিব্রত ভারত। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকাল পত্রিকা আজকেও তাদের যে পেঁয়াজ নিয়ে যে শিরোনাম সেটি করেছে, সেখানে বলছে, পেঁয়াজের ঝাঁঝে লাগাম, কৃত্রিম সংকট সৃষ্টি করে সুযোগ নিয়েছে মুনাফা লোভীরা। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি সান। ডেইলি সান আজ তাদের যে শিরোনামটি করেছে, সেখানে বলা হচ্ছে, ডেইলি সান লিখেছে, টিন গ্যাংস কমিট সিরিয়াস ক্রাইমস। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার পত্রিকা। ডেইলি স্টার পত্রিকা আজ তাদের যে শিরোনামটি করেছে, ডেইলি স্টার লিখেছে,
ওয়েলড ইন বাই আনসার্টেনিটিস। এরপর আমার হাতে রয়েছে পার্শ্ববর্তী দেশের দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ। আনন্দবাজার আজ তাদের অনলাইন সংস্করণে যে যা লিখেছে সেখানে বলছে এবছরই ভারতের বাজারে মিলতে পারে 2 বিদেশি টিকা। হিন্দুস্তান টাইমস এই মুহূর্তে আমার হাতে রয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, হিন্দুস্তান টাইমস আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে আর্মি ডিগস in for a long winter at LAC. Common fact house hate on lockdown migrants cases. এবার আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস আজ তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, নিউ ইয়র্ক টাইমস আজ বিশেষ করে একটি এক্সপার্ট অপিনিয়ন পাবলিশ করেছে। সেখানে বলছে দি মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড থিংকস মাই ফ্যামিলি ইজ লেস দ্যান। এরপর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেখানে সেই পত্রিকাটার নাম দি গার্ডিয়ান। গার্ডিয়ান আজ তাদের যে শিরোনামটি করেছে, ব্রিটিশ এই পত্রিকার শিরোনামে আজ ডোনাল্ড ট্রাম্প আছেন, ইউএস প্রেসিডেন্ট স্কুইরিয়াম ইন টিভি স্পটলাইট অ্যাজ ভোটার্স পিন হিম ডাউন অন কোভিড হেলথ অ্যান্ড রেস। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। আজকে কিন্তু যে আমাদের দেশীয় যে পত্রিকাগুলো সেই পত্রিকাগুলো বেশ পেঁয়াজ নিয়ে তাদের শিরোনামটা বেশি। দৈনিক কালের কণ্ঠে একটি বিশেষ প্রতিবেদন ছাপা করেছে যেখানে সরকারি ক্রয় দুর্নীতির রাজনৈতিক প্রভাবেই হচ্ছে এরকম একটি রিপোর্ট আছে এবং একই সঙ্গে 150 টাকার তালা 5550 টাকা নামে তারা একটি শিরোনাম করেছে। এবং অন্যদিকে সমকাল পত্রিকা তারাও কিন্তু আজ পেঁয়াজের ঝাঁঝে লাগাম এবং কৃত্রিম সংকট নিয়ে তারা শিরোনাম করেছে। এবং অন্যদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ তাদের একটি বিশেষ রিপোর্ট যেখানে বলা হচ্ছে জুনে খুলছে নতুন এক্সপ্রেসওয়ে। ভাঙা যে সম্প্রতি যে এক্সপ্রেসওয়েটি ভাঙা মাওয়া যে এক্সপ্রেসওয়েটি সেটি উদ্বোধন হওয়ার পর তারপর পরে জুনে আরেকটি এক্সপ্রেসওয়ের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এই মহামারী করোনার সময়, সেই বিষয় নিয়ে তাদের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে সেখানেও পেঁয়াজের যে নিষেধাজ্ঞা, পেঁয়াজ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা নিয়ে তারা তাদের যে শিরোনামটি সেটি করেছে। এবং অন্যদিকে দৈনিক প্রথম আলো তাদের যে অনলাইন সংস্করণ সেখানে যে শিরোনাম করেছে সেখানে বলা হচ্ছে ভারতকে পেঁয়াজ রপ্তানির অনুরোধ জানিয়ে ঢাকার চিঠি এবং একই সঙ্গে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারতও কিছুটা বিব্রত হয়েছে সেই বিষয়ে যে রিপোর্টটি সেটি ছাপা হয়েছে। এবং পার্শ্ববর্তী দেশ আনন্দবাজার পত্রিকা বিশেষ করে পেঁয়াজের বিষয়টি যখন সামনে আসছে তখন কিন্তু আনন্দবাজার পত্রিকার যে শিরোনাম সেখানে যদিও করোনার ভ্যাকসিন নিয়ে কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে ভারতে যে সংক্রমণ যে প্রতিদিন যে হারে বাড়ছে সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সেক্ষেত্রে সামনে এবছরই ভারতের বাজারে 2টি ভ্যাকসিন মিলতে পারে, 2টি টিকা মিলতে পারে এরকম একটি সম্ভাবনার কথা জানিয়ে দৈনিক আনন্দবাজার তাদের অনলাইন সংস্করণে নিউজ করেছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে আরেকটি নিউজ শিরোনামের দিকে রয়েছে, বাংলায় প্রভাব বাড়াচ্ছে আইএস জানালো কেন্দ্র, অর্থাৎ পশ্চিমবঙ্গে আইএস তৎপরতার সেই জায়গাটি নিয়ে তারা একটি নিউজ করেছে। অর্থাৎ আজকের দিনের যে উল্লেখযোগ্য সংবাদ সেই সংবাদটি পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এবং একই সঙ্গে বিশেষ প্রতিবেদন বেশ কয়েকটি, বিশেষ করে সরকারি ক্রয়ে যে দুর্নীতির প্রভাব সেই দুর্নীতির প্রভাব নিয়ে কিন্তু তারা তাদের এই নিউজটি করেছে। এবং একই সঙ্গে সীমান্তে আটকে আছে ভারত থেকে যে পেঁয়াজ যেটি সেটি রয়েছে। এই মুহূর্তে আমরা সংবাদপত্র পর্যালোচনায় যাব। পর্যালোচনায় আমাদের সঙ্গে আজ যোগ দেবেন শেখ মামুনুর রশিদ, বিশেষ সংবাদদাতা দৈনিক যুগান্তর। শেখ মামুনুর রশিদ, শুভ সকাল আপনাকে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, ঢাকা থেকে চিঠি পাঠানো হয়েছে এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারতও কিছুটা বিব্রত, একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, এই সার্বিক বিষয় নিয়ে আপনার কি বলবার আছে, আপনি কি মনে করছেন? সকাল, আপনার মাধ্যমে নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। না, বাংলাদেশে হঠাৎ করে আপনি দেখছেন যে পেঁয়াজ নিয়ে একটি তেলেসমাতি কারবার চলছে। হঠাৎ করে যেন মনে হচ্ছে বাংলাদেশ একটা পেঁয়াজের প্যাচে পড়ে গেছে।
এক সপ্তাহ আগেও যে পেঁয়াজের দাম 35 থেকে 40 টাকা ছিল, সেই পেঁয়াজের দাম এখন 100 টাকার বেশি। হঠাৎ করে এই পেঁয়াজের দাম বৃদ্ধি এবং এ নিয়ে সরকারের নানা মহলের তৎপরতা, কিন্তু দিন শেষে কোনো তৎপরতাই কাজে না লাগা এবং মানুষের বা ভোক্তার পকেট থেকে টাকা কেটে নেওয়ার এই যে পায়তারা, এটি খুবই নিন্দনীয় এবং খুব দুঃখজনক ঘটনা। আপনি খেয়াল করবেন যে গত বছর থেকে এই সময় এরকম পেঁয়াজ সিন্ডিকেট প্রায় 200 টাকা কেজি পর্যন্ত পেঁয়াজ যে দাম বাড়িয়েছিল, কিন্তু তখনও সরকার একটি তদন্ত কমিটি করে, তখনও একটা ব্যবস্থার উদ্যোগ নেয় এবং যারা এই ঘটনার সাথে চিহ্নিত তাদেরকে বলা হয়েছিল যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, কিন্তু আসলে সেই সময় আমরা পরে দেখেছি যে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেয়। আমার মনে হয় যে সেই সময় যদি ব্যবস্থাটা নেওয়া হতো তাহলে আজকে এই সিন্ডিকেট আবার সক্রিয় হতো না। তো যাই হোক, যখন এই সিন্ডিকেট সক্রিয় এবং পেঁয়াজের দামটা বহু করে বেড়ে গেল, মানুষের পকেট থেকে টাকা চলে গেল, ঠিক সেই সময় আবার আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের এদেশেও পেঁয়াজের কারবারিরা পেঁয়াজের দাম আবার বাড়িয়ে দিল। এখন যদিও আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি কথা বলেছেন অন্তত পেঁয়াজ আমদানি বন্ধ যেন না করা হয় এবং যেসব পেঁয়াজ যে ট্রাক ভর্তি যে পেঁয়াজগুলো বর্ডার লাইনে আছে, ভারতের সীমান্তে আছে, সেগুলো যেন খুলে দেওয়া হয়। তো আমরা যতদূর জানি গতকালকে কিছু ট্রাক খুলে দেওয়ার ট্রাককে আসতে দেওয়া হয়েছে। তো আসলে এটা তো কোনো সমাধান না। সমাধানটা হচ্ছে যে এই যে কখনো দেখবেন আপনি কাঁচা মরিচের দাম 500 টাকা কেজি, কখনো দেখবেন বেগুনের দাম 200 টাকা কেজি, কখনো দেখবেন পেঁয়াজের দাম এইভাবে, এই যে হঠাৎ করে আপনি দেখেছেন পেঁয়াজের আগে হঠাৎ করে আলুর দাম। এই যে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য নিয়ে যে সিন্ডিকেট মানুষকে জিম্মি করে এবং বাজারে পর্যাপ্ত মজুদ থাকার পরেও একটি কৃত্রিম সংকট তৈরি করে এই যে নানাভাবে হয়রানি করে মানুষকে, সাধারণ মানুষকে, তাদের বিরুদ্ধে আসলে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কার্যকর ব্যবস্থা না নিতে পারলে 2-4টা এই ধরনের ব্যবসায়ীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনতে পারলে এই সিন্ডিকেট, এই ব্যবসা, এগুলি বন্ধ হবে না। এই জন্য আমি বলি সবসময় যে আমরা কথা বলছি আমরা এটা করব ওটা করব, কিন্তু আসলে আমরা মনে হয় কোথায় যেন যারা এই ধরনের পেঁয়াজে এই মুহূর্তে বাংলাদেশকে ফেলেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা আসলেই না নেই, আবার দেখবেন আগামী বছর আবার পেঁয়াজের এরকম কৃত্রিম সংকট তৈরি হবে, না হয় দেখবেন সয়াবিন তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি হবে, না হয় দেখবেন লবণ নিয়ে কৃত্রিম সংকট তৈরি হবে, না হয় দেখবেন চাল নিয়ে কৃত্রিম সংকট তৈরি হবে। মানে কখনো না কখনো এদেশের মানুষকে কোনো না কোনো ভোগ্য পণ্য নিয়ে কৃত্রিম সংকটের মুখোমুখি দাঁড়াতে হয় এবং তাকে অতিরিক্ত টাকা তার পকেট থেকে গুনতে হয়। যুক্ত হবার জন্য এবং পেঁয়াজ নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় অংশ নেবার জন্য দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যোগ দিয়েছিলেন শেখ মামুনুর রশিদ, বিশেষ সংবাদদাতা, দৈনিক যুগান্তর। এই মুহূর্তে আমরা বেড়াতে যাব কুমিল্লা টাঙ্গাইলের জমিদার বাড়ি থেকে। চলুন তবে ঘুরে আসি। চমৎকার একটি তথ্যচিত্র দেখে নিলাম। এবারে আমরা জানতে চাইবো যে আজকের দিন কেমন যাবে, কার ভাগ্যের চাকা ঘুরবে কোন দিকে, আজকের রাশিফল।
আজকের রাশিফল জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন ডক্টর কেসিপাল। কেসিপাল, আমাদেরকে জানাবেন যে আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে? অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পিতা মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবে। সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। এমনকি অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করতে পারে। অবশ্য সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার বৃষ রাশি। বৃষ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তবে রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। প্রেম রোমান্স বিনোদন শুভ ফল প্রদান করবে। এবার মিথুন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখা সমীচীন হবে। এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস এবং পাওনা টাকা আদায় হওয়ায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ক্রমশ ঘুচবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এবার সিংহ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। এমনকি দূর থেকে আসা ডাক বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী আসতে পারে। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই খুলতে পারে। তবে গৃহ সুখ বজায় রাখতে জীবন সাথী বা জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। অবশ্য সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারামুক্তির পথ প্রশস্ত হতে পারে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে অবশ্য আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। এবার ধনু রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রার সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফল বেশি করতে পারে। তাই তো ঘুষ ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। তাছাড়া অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা আসতে পারে। মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না।
এবার কুম্ভ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও অবশ্য বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তবে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে স্বীকৃতি পেতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা অবশ্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তবে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। অবশ্য সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ধন্যবাদ ডক্টর কেসি পাল আজকের রাশিফল জানানোর জন্য। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। তবে যেতে যেতে একটা কথা বলে যাই, সেটি হলো যে যেমন শরতের কাশফুল ফুটেছে, আকাশে শুভ্র মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আমাদের শহরটা এরকম খুব সুন্দর শুভ্র সবুজে সবুজে ভরে উঠতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠতে পারে যদি আপনি এবং আমি এই রাস্তা চলবার সময় একটু সচেতন হই, ময়লা যথাস্থানে ফেলি এবং একই সঙ্গে সবকিছু আইন কানুন মেনে চলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুক আপনাদের সারাদিন।